আজকে আমরা ক্লাস 7 এর আয়তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথম কথা দেখো, এখানে ক্ষেত্রফল বলতে কি বুঝি আমরা, আগে এই কথাটা বুঝো। ক্ষেত্রফল বলতে বোঝায় কোনো ভূমিতে বা কোনো স্থানে, কোনো ভূমি বা কোনো স্থানে যে স্থান দখল করে, থাকে তাকে আমরা ক্ষেত্রফল বলবো। ভালো করে বোঝার চেষ্টা করুন। ধরে নিলাম এটা একটা জায়গা আছে, তাহলে এই জায়গাটা বা এই স্থানটার মধ্যে এই ভিতরে যে যতটা জায়গা হলো, এই ভিতরের জায়গাটাকে আমরা বলছি আমরা কি ক্ষেত্রফল। মানে যে স্থান দখল করে থাকে, মানে দেখো এই ছবিটার মধ্যে এই যে যতটা জায়গা ধরে রেখেছে তাকেই আমরা কি বলছি ক্ষেত্রফল। সেই জায়গার বা সেই স্থানের ক্ষেত্রফল। মানে আমরা গ্রামের ভাষায় যদি আমরা বলি, মানে যে স্থান কি করে আছে, ধরে আছে। এক গায়ের কথা তো আমরা এইভাবে মনে রাখবো, কিন্তু বইয়ের খাতায় আমরা কিন্তু বই খাতাতে কিন্তু আমরা এই কথাগুলো ব্যবহার করব না। বোঝা গেছে তাহলে ক্ষেত্রফল। এবার বলছে কি পরিসীমাটা কি। পরিসীমা বলতে এখানে বোঝানো হচ্ছে, পরিসীমা মানে চারিদিক। মানে এটা যদি একটা আমার যদি চারিদিক, পরিসীমা মানে চারিদিক। কার চারিদিক? কোন স্থানের চারিদিক, কোন স্থানের চারিদিক। মানে ধরে নাও এই জায়গাটা আছে, তো বলতে এই জায়গাটা, এই যে যতটুকু আমি দেখালাম, এই যে চারিদিকটা, এই চারিদিকটা বুঝাতে আমাদের কি বোঝাবো, পরিসীমা কথাটা বুঝবো। আর যদি এই ভিতরের যদি কথাটা যদি বলে, এই ভিতরের স্থান যতটা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটা যদি কথা বলে, তাহলে আমরা ক্ষেত্রফলের কথা বুঝবো। আচ্ছা, তারপরে নেক্সট আমাদের পয়েন্ট আছে যে আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র জানতে গেলে তোমাকে এই বৈশিষ্ট্যটি আগে জানতে হবে। প্রথম কথা, এর কটা বাহু আছে? চারটা বাহু আছে। এই চারটা বাহুর মধ্যে এই দুটি বাহু করে সমান, ঠিক আছে? দুটি বাহু আর এখানেও দুটি বাহু কি আছে, সমান আছে। দুটি বাহু সমান। তো কোন বাহুটা সমান আগে দেখি। যদি আমার আয়তক্ষেত্র হয়, তাহলে দুটি করে বাহু সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এবার দুটি বাহু যদি আমার সমান হয়, তাহলে এবার কি হিসাবে দুটি বাহু সমান আছে? বিপরীত বাহু সমান। কি? বিপরীত বাহু মানে কি? আমরা গায়ের কথায় কি বলি? উল্টা বাহু। কি? উল্টা দিকের বাহু। বিপরীত বাহু বলতে বোঝাচ্ছি আমরা এখানে উল্টা দিকের বাহু। দেখো এইটা বাহুর উল্টো এটা বাহুর উল্টো এটা। এই বোঝা গেছে? আচ্ছা, এখানে এই দুটো বাহু তো সমান তো হবেই, তাহলে বিপরীত বাহুগুলো কি হবে? উল্টো হবে। তারপরে বৈশিষ্ট্য বলছে আমাদের এখানে কি বিপরীত বাহু কি হবে? বিপরীত বাহু দুটি সমান্তরাল হবে। কি হবে? সমান্তরাল হবে। আচ্ছা, সমান্তরাল কি আগে বুঝে নাও। যে এই বাহুটার সমান্তরাল আছে, এই বাহু আর এই বাহু সমান্তরাল। তাহলে সমান্তরালটা কি? তাহলে দেখো, ধরে নাও এটা একটা
এই হচ্ছে বাহু আছে, এটা বাহু আছে। যখন এই বাহুটার মধ্যে এই দূরত্বটা, তাহলে এখানে যা দূরত্ব আছে এখানেও দূরত্ব যদি সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা সমান্তরাল। আর সমান কি, দেখো এই বাহুটা যত বড়টা আছে এই বাহুটাও তত বড়টা আছে, তখন এর মধ্যের দূরত্বকে বুঝাবো না, মধ্যের দূরত্ব না, এই যে এই লম্বাটা আর এই লম্বাটা যদি সমান হয় তাহলে বাহু সমান কথা বুঝবো। আর এই বাহু আর এই বাহুর মধ্যে এই জায়গাটা এই ডিস্টেন্সটা যদি সমান হয় তাহলে আমরা কি বলবো, ওকে আমরা বলবো সমান্তরাল। বোঝা গেছে আয়তক্ষেত্রে। তারপরে আমরা একটা ছবি বুঝি, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কয়টা বাহু আছে? হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি যে আর আছে, এর চারটা কোণ কি আছে? এর চারটা কোণ সমকোণ। সমকোণ কাকে বলে? 90 ডিগ্রিকে। তাহলে এর এটাও বাহু, এটাও কি আছে 90 ডিগ্রি, এটাও আছে 90 ডিগ্রি, এটাও আছে 90 ডিগ্রি, এটাও আছে 90 ডিগ্রি। মানে এর চারটা বাহু, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, এবং কোণগুলো প্রত্যেকটা সমকোণ যদি হয় তখন তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। আয়তক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে দৈর্ঘ্যগুলো সমান হয়, প্রস্থগুলো সমান হয়। এবার বর্গক্ষেত্রে আমরা বুঝি, বর্গক্ষেত্র কি? আচ্ছা, এখানে যদি আমরা বর্গক্ষেত্রের যদি আমরা কথাটা বুঝি তাহলে এর কটা বাহু? চারটা কি আছে? বাহু আছে। দেখো এই যে চারটা বাহু, আর এই চারটা বাহু কি আছে? সমান আছে। চারটা বাহু কি আছে? এই চারটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, আর এই বাহুটা, প্রত্যেকটা বাহু এখানে কি আছে? প্রত্যেকটা বাহু এখানে কি আছে? সমান আছে। আর বিপরীত বাহু সমান্তরাল। কি আছে? বিপরীত বাহু কি আছে? সমান্তরাল। সমান্তরাল কথাটা আগে বুঝিয়েছি। দেখো এই দুটো বাহুর মধ্যের দূরত্ব সবসময় সমান, এর মধ্যেও দূরত্ব সবসময় কি? সমান। এই ঘটনাটাকে আমরা কি বলছি? বিপরীত বাহু সমান্তরাল। আর কি আছে এখানে? যে এদের এদের প্রত্যেকটা কোণ, প্রত্যেক কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি মানে যে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ এখানে কি আছে? 90 ডিগ্রি আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কথা বুঝবো, এই যে বর্গক্ষেত্রটা যে আছে, এই যে বর্গক্ষেত্র যে আছে, তাহলে এই বর্গক্ষেত্রের মধ্যে কয়টা কর্ণ আছে? দুটো কর্ণ আছে। এই যে দুটো কর্ণ আছে, আছে তো। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটার মধ্যে তফাৎ কি? কতটুকু তফাৎ আছে? আগে দেখো, খুব ভালো করে এটা বুঝো, কিন্তু এখানে প্রশ্ন হয়, প্রত্যেকবারই হয়, ভালো করে বুঝো। এইটা বাহু, এই প্রত্যেকটা বাহু সমান, ধরে নিলাম এটা বাহু, এটা কি? বাহু। আর এটা কি? কর্ণ। এটা কি? কর্ণ। এই বাহু এবং কর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে শুধু বেশি কত আছে? √2 বেশি আছে। √2 কি আছে? বেশি আছে। তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা 3√2, তাহলে এখানে 3 আছে, এখানে বাহু, আর 3√2 আছে কি? আবার কর্ণ। কিচ্ছু বোঝা গেল না? আবার বলছি যে ধরে নিলাম এটা বাহু হলো 3। তাহলে আমি যদি ভাবি বাহু যদি তোমার 3 হয় তাহলে কর্ণ কি হবে? তাহলে কর্ণ মানে হলো বাহু গুণিত √3।
মানে এটা হবে 3√3। যদি এটা 10 হয় এটা হবে 10√3। এটা যদি 11 হয় তাহলে হবে 11√3। এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রে। কিন্তু কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটু দেখি তো তাহলে হয় কি এটা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি দেখি, এটা যদি আমার আয়তক্ষেত্র যদি হয় তাহলে এটা আমার দৈর্ঘ্য, এটা আগে আমার প্রস্থ, এটা আমার হচ্ছে এখানে কর্ণ। তো এখানে আমি কর্ণ বের করার জন্য বলেছিলাম বাহুর সাথে শুধু √3 গুণ হবে, সরি √3 বলছি, √2 কি হবে, √2 সরি কত হবে, √2। কর্ণের সাথে আমাদের কি হবে সব সময়, কর্ণের সাথে আমাদের সব সময় কি হবে √2। কিন্তু এখানে এটা নয়, এখানে বলছে তোমার এই কর্ণকে যদি তুমি বর্গ করো আর দৈর্ঘ্যকে যদি বর্গ করো আর যদি প্রস্থকে যদি তুমি স্কয়ার করো তাহলে দৈর্ঘ্যকে বর্গ এবং প্রস্থকে বর্গ করে যোগ করলে কর্ণের বর্গ পাওয়া যায়। এটাকেই তোমাকে বলেছে কি কর্ণ, কর্ণ সমান সমান √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। একটা কথা মনে রাখবে, এই সমান সমান চিহ্নের এই দিক করে যদি যোগ থাকে, যদি এই পার যদি নিচ হয় তাহলে বিয়োগ হয়ে যায়, যদি এই পারে যদি বিয়োগ থাকে, যদি ওই পার নিয়ে যায় তাহলে এটা যোগ হয়ে যায়, এই পারে এটা যদি গুণ থাকে তাহলে ওই পার নিয়ে গেলে কি হবে ভাগ হবে, যদি এই পারে যদি ভাগ হয় ওই পার যদি নিয়ে যায় তো কি হবে একে গুণ হবে, যদি এই পারে যদি পাওয়ার 2 যদি থাকে, যদি ঘাত যদি 2 থাকে, ঘাত 2 থাকলে এই দিক করে হবে ঘাতটা হাফ, যদি এখানে ঘাত যদি তোমার 3 থাকে তাহলে এই দিক করে হবে 1/3। মানে হাফকে আমরা বলি রুট আর এই √3 কে বলি ঘন। √3 কে আমরা কি বলি ঘন। তাহলে এটা আমার হয়ে গেল কর্ণের সূত্র। এই দুটো কথা একদম মাথায় রাখতে হবে, যে কোনো সময়ে আমাদের এই অঙ্কগুলো করতে গিয়ে কর্ণের ব্যবহার বারবার আসবে, এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার নেক্সটে যাই, কয়েকটা এখানে থিওরি বুঝে নিই। এবার খুব ভালো করে বুঝবে, অঙ্কতে সেরকম কিছু নাই, খালি বুঝার আছে ব্যাপারগুলো। আচ্ছা, আমরা যদি ক্ষেত্রফল যদি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দুটোকে আমরা প্যারালালি দেখবো। হ্যাঁ, আয়ত ক্ষেত্র আর এখানে আমরা কি করব আমরা বলতো বর্গ ক্ষেত্র। এবার দেখো আয়তক্ষেত্রের ছবি এটা আমাদের, তাই না, এটা হলো কি দৈর্ঘ্য, এটা হলো কি প্রস্থ, সরি এটা হলো প্রস্থ, তাহলে এটাও আমার কি দৈর্ঘ্য, এটাও আমার কি প্রস্থ। আচ্ছা, বর্গের ক্ষেত্রে কি আছে দেখি তো, এটাই দৈর্ঘ্য, আবার এটা কি আমরা প্রস্থ বলছি, এটাই দৈর্ঘ্য এটাই প্রস্থ, দেখো এটাই দৈর্ঘ্য, এটাকে কি বলছি প্রস্থ, এটাকেই কি বলছি দৈর্ঘ্য, আর এটাকেই আবার কি বলছি প্রস্থ। আবার এটাকেই আবার দৈর্ঘ্য প্রস্থকেই আমরা বলছি আবার কি বাহু।
এটাকেই আবার কি বলছি, বাহু। একেই কি বলছি আবার, বাহু। একেই বলছি আবার বাহু। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বাহু বলতে শুধু তোমাকে দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা ভাবে বুঝতে হবে, কিন্তু বর্গক্ষেত্রে তোমাকে দৈর্ঘ্য প্রস্থ বললে আর বাহু বললে একই কথা হবে, মানে একই কথা বলে দৈর্ঘ্য প্রস্থ বাহু যাই বলুক না কেন, তোমাকে বাহু বললেও তোমাকে দৈর্ঘ্য প্রস্থ বুঝে নিতে হবে, দৈর্ঘ্য বললেও তোমাকে প্রস্থ বুঝে নিতে হবে, প্রস্থ বললেও তোমাকে দৈর্ঘ্য বুঝে নিতে হবে। এটা কার ক্ষেত্রে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে তুমি দৈর্ঘ্যকে এখানে তুমি বাহু বলে যদি দাও আর এটাকেও যদি তুমি বাহু বলে দাও, তাহলে তুমি এই বাহু বললে তুমি দৈর্ঘ্য বুঝবে না তুমি প্রস্থ বুঝবে, এটা কিন্তু কনফার্ম আমাদের হয় না, এই যাতে কনফিউজিং থেকে যায়। এই জন্য তুমি সবসময় দেখবে আয়তক্ষেত্রের অঙ্কে কখনো তুমি এই বাহু কথাটা লেখা পাবে না, কিন্তু বর্গক্ষেত্রের অঙ্কে তুমি দৈর্ঘ্য প্রস্থ পাবে না, তুমি কি পাবে, বাহু কথাটা লেখা পাবে। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে তুমি বাহু কথাটা লেখা পাবে না, কি পাবে, দৈর্ঘ্য বা প্রস্থের কথা উল্লেখ থাকবে বা বলা থাকবে। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আসি এবার হচ্ছে তোমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি বলেছিলাম বলতো, এই যে ভিতরের অংশকে আমরা বলি ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এই দৈর্ঘ্য আর এই প্রস্থকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি আসবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানেই আমাদের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে তোমার আরো দুটো সূত্র জন্ম নেবে। কি সূত্র জন্ম নেবে, তুমি যদি দৈর্ঘ্য যদি বলো তাহলে তুমি দৈর্ঘ্যটাকে, আমি একটু আগেই কি বললাম যে এখানে যদি তোমার গুণ যদি থাকে, এই পাশ গেলে কি হয়ে যায়, ও ভাগ হয়ে যায়, আর এই পারে যদি ভাগ থাকে এই পারে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তুমি একটা কথা ভাবো তো, যে তুমি দৈর্ঘ্য তুমি প্রস্থকে তুমি এই পার আনবে, তাহলে তুমি এটা করতে পারো কিনা, ক্ষেত্রফল ভাগিত প্রস্থ, এটা মানে তো দৈর্ঘ্য। দেখো এটাকে দেখো মডিফাই রূপ দেখো শুধু। আবার দেখো তো তুমি ক্ষেত্রফল দেখো তো, তুমি যদি দৈর্ঘ্যকে যদি এদিক ভাগ হতো তাহলে দৈর্ঘ্য হয়ে গেল, তাহলে এখানে কি বেরিয়ে আসলো, প্রস্থ, প্রস্থ বেরিয়ে আসলো। এটাকেই আমরা বইয়ে এইভাবে আমরা দেখি, ক্ষেত্রফল ভাগিত প্রস্থ, বা আমরা এইভাবে এই ফরম্যাটে আমরা দেখি ক্ষেত্রফল ভাগিত দৈর্ঘ্য, এটা প্রস্থ সমান, এটা কি সমান, দৈর্ঘ্য সমান। আচ্ছা এখানে আর একটা মনে রাখবে যে দৈর্ঘ্য এখানে যে একক যে থাকবে, তাহলে এটাও ছোট কথা মনে রাখবি, যদি একক, একক কাকে বলছি আমরা, মিটার, সেন্টিমিটার, এগুলোকে আমরা কি বলছি, একক। তো এই একক যদি ক্ষেত্রফলের ক্ষেত্রে, ক্ষেত্রফল মানে কি গুণ, ক্ষেত্রফল মানে কি গুণের গল্প আছে, তো ক্ষেত্রফল থেকে গুণ যদি থাকে তাহলে যদি ক্ষেত্রফল মানে গুণ, গুণ গুণ হতে গেলে এটা তোমার হয়ে যাবে বর্গ একক, কথাটা মাথায় রাখবে। এবার যদি তুমি, আচ্ছা এই জায়গাটা মনে রাখলে আরো ভালো হয়, এইভাবে মনে রাখলে আরো সুবিধা হয়, যে তুমি দৈর্ঘ্য প্রস্থ থেকে তুমি কোথায় যাচ্ছ, ক্ষেত্রফলে যাচ্ছ। দৈর্ঘ্য প্রস্থ থেকে যদি তুমি ক্ষেত্রফলে যদি যাও তাহলে কি করতে হবে, তোমাকে গুণ করতে হবে, আর গুণ করতে গেলে তোমাকে সবসময় আসবে বর্গ একক, মানে একক মানে মিটার বা সেন্টিমিটারে লিখতে হবে। তারপরে দেখো এটা তুমি যদি ক্ষেত্রফল থেকে যদি তুমি দৈর্ঘ্য বা প্রস্থর দিকে যদি তুমি যাও তাহলে তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করতে গেলে তখন তোমাকে বর্গকে
বর্গ থেকে আসতে হবে না, শুধু একক হবে, শুধু কি হবে, একক হবে। এই কথাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এটাও কিন্তু ভুল হয়। আচ্ছা, ক্ষেত্রফল প্রস্থ দৈর্ঘ্য এটা আছে আমার, ক্ষেত্রফলে আমরা পেয়ে গেলাম। এই হিসাবে যদি এখানে যদি আমি যদি কর্ণের যদি কথা যদি বলি, কর্ণ, কর্ণ কিভাবে বের করবো, তো কি বলেছিলাম, কর্ণকে স্কোয়ার করো, দৈর্ঘ্যকে কি করো, স্কোয়ার করো, আর প্রস্থকে কি করো, স্কোয়ার করো। তারপর কর্ণের স্কোয়ারটাকে এই দিকে নিয়ে আসো, তাহলে কর্ণ সমান আমাদের কি হয়ে যাবে বলো, এই কর্ণ, কর্ণ সমান আমাদের কি হবে, এই স্কোয়ারটাকে এই পারে আনতে কি হবে, রুট হয়ে যাবে। আর কি থাকলো, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি থাকলো, প্রস্থ স্কোয়ার, ব্যাস। এই হচ্ছে কর্ণের সূত্র। এবারে দেখো এখানে ক্ষেত্রফলের সূত্র তো গেল, এখানে দেখাচ্ছে। আচ্ছা, সেম সেম জায়গায় কি হচ্ছে এখানে, হ্যাঁ পরিসীমা বললে আবার কি বলবে, পরিসীমা মানে চারিদিক, এখানে লিখেই দিই। পরিসীমা যদি বলে, পরিসীমা যদি বলে তো দৈর্ঘ্যকে আমরা কবার যোগ করবো, দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ প্রস্থ। তাহলে এটা আমরা কি বলতে পারি, দুটা দৈর্ঘ্য আছে আর কি আছে, দুইটা কি আছে, দুই দৈর্ঘ্য আর দুই প্রস্থ। তাহলে এখান থেকে আমাদের কি আসবে, দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা তোমার, এটা একক, শুরু দিলেই হবে। তাহলে এটা আমার কি আসছে, আমার পরিসীমা আসছে। তাহলে এখানে এই জায়গাটা বারবার করে বলছি, দৈর্ঘ্য প্রস্থ থেকে যদি ক্ষেত্রফলে যদি যায় তো গুণ, আর ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্যের প্রস্থে যদি যায় তাহলে ভাগ। গুণ হলে বর্গ একক, ভাগ হলে শুধু একক। এই কথাটা মাথায় রাখবে। এটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না এই জায়গাটা, এটা থেকে আছে শব্দটা গেল এটা। এবার এখানে যদি আমরা পরিসীমা যদি ভাবি, পরিসীমা কার পরিসীমা, বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমরা ভাবি তাহলে আমাদের কি হবে, বাহু 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 বাহু, কটা বাহু আছে, চারটা বাহু আছে, এই জন্য 4 গুণিত বাহু কথাটা লেখা থাকে, 4 গুণিত বাহু একক। হয়েছে, বোঝা গেছে। আচ্ছা, ক্ষেত্রফল যদি আমরা আসি, ক্ষেত্রফল যদি আসি তো ক্ষেত্রফল মানে আমরা কি জেনে এসেছি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কি হবে এখানে, বর্গ একক। তাহলে দৈর্ঘ্যকে আমরা কি বলছি, বাহু, আর প্রস্থকেও বলছি কি, বাহু। যখন গুণ অবস্থাতে, বাহু বাহু গুণ অবস্থাতে থাকবে তখন এটা আমার ক্ষেত্রফল হয়ে গেল। আচ্ছা, কর্ণর ক্ষেত্রে আমরা কি বলেছি, সেম রুলস আগেই, কিন্তু এখানে একটা সুবিধা আছে, যদি বাহু যদি বলে, এই বাহুর সঙ্গে যদি আমরা √2 যদি গুণ করি তখন এটা হয়ে যায় কর্ণ। সেটা তোমরা এই যে কর্ণ স্কোয়ার, দৈর্ঘ্য স্তর প্লাস প্রস্থ স্তর করলে তুমি এখানেই আসবে, কিন্তু এটা হলো, এটা কিন্তু শর্টকাট একটা মেথড। তোমাদের বইয়ে লেখা আছে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সরি, বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি হবে, 2 বাহু √2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি আছে, বাহু √2। এটাই হয়ে গেল তোমার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এটা ছিল তোমাদের বেসিক ধারণা। এরপরে এরপরে তোমাদের মূল কনসেপ্টে আমরা আসি।
কয়েকটা ফিগার দেখো, ধরে নাও এরকম একটা ছবি আছে। তো এই ছবিটায় যদি এই জায়গাতে যদি রাস্তা করে, এইগুলো জায়গাতে যদি তোমার রাস্তা করে, খুব ভালো করে বুঝবে, এই জায়গাতে রাস্তা করবে, ধরে নাও এই জায়গায় রাস্তা করবে, তাহলে কি কোথায় রাস্তা করলো? যদি এটা তোমার যদি বাগান হয়, এটা যদি বাগান হয়, তাহলে এটা কি, এটা কি কোথায় হয়ে গেল? বাগানের বাইরে হয়ে গেল। বাগানের কি হয়ে গেল? বাগানের বাইরে, বাইরের রাস্তা। এবার রাস্তার কি হতে পারে? ক্ষেত্রফলও হতে পারে, আর কি হতে পারে? পরিসীমাও হতে পারে। ক্লিয়ার? যদি বাইরে বলে, তাহলে তুমি একটা কথা ভাবো, যদি এটা যদি আমার রাস্তা হয়ে যায়, এইটা যদি আমার কি হয়ে যায়? রাস্তা যদি হয়ে যায়, খুব ভালো করে বুঝবে। তাহলে দেখো তো, তুমি এই জায়গাটা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এই জায়গাটা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো তো, খুব ভালো করে এটা লক্ষ্য করবে কিন্তু। হ্যাঁ, এটা দেখো তো, এই তারপরে দেখো এটা একটু বড় আছে, হাইয়ানা। দেখো ভালো করে দেখো, এটা এরকম আছে আর এটা এরকম আছে। আচ্ছা, দেখো তো এখান থেকে যদি আমি এদিক যদি করি, আর এখান থেকে দেখো তো এইটুকু অংশ বেড়ে আছে না? এইটুকু অংশ বেড়ে আছে না? দেখো এখানে এই যে এইটুকু অংশ বেড়ে আছে, এই যে নিচের এইটুকু অংশ, এইটুকু অংশ বেড়ে আছে, তাই না? যাদের, তাহলে আমি যদি এই এই এটাতে যদি ধরি, তাহলে এইটুকু বেড়ে আছে। আবার যদি এই এই জায়গাটাতে যদি ধরি, এই জায়গাটাতে যদি ধরি, তাহলে এইটুকু তো বেড়ে আছে। এখানে যদি ধরি তাহলে এইটুকু বেড়ে আছে, তাই না? তাহলে এখানে দুটো, এই বাগানটাতে আমরা কি করব? এই বাগানের ক্ষেত্রে দুই রকমের দৈর্ঘ্য বের করবো। তখন বাগানের দৈর্ঘ্য তখন আমরা দুই রকম পাবো। একটা শুধু বাগান, শুধু কি পাবো? বাগান। আর একটা কি? রাস্তা যোগ বাগান। শুধু বাগান যদি বলে, তাহলে আমি এইটুকু দৈর্ঘ্য নিব। আর শুধু রাস্তার বাগান যদি বলে, তাহলে বাগানটা তো শুধু এইটুকু লিখবই, তার সাথে এটাকেও যোগ করবো আর এটাকেও যোগ করবো। আমি যদি ধরে নিই এই বাগানের দৈর্ঘ্য যদি 4 হয়, আর এইটুকু অংশ 2 আর এইটুকু অংশ 2 হয়, তাহলে বাগানের দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে রাস্তা কত ছিল? 2 + 2, আর বাগান ছিল 4, টোটাল হয়ে গেল 8। বোঝা গেছে? সেম ভাবে দৈর্ঘ্য যদি হয়, সেম ভাবে আমাদের কি হবে? বাগানের প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য তো নয়, এটা প্রস্থ ছিল, এটা ছিল প্রস্থ। এবার যদি বাগানের দৈর্ঘ্যের কথা যদি বলি, এই বাগানটার যদি দৈর্ঘ্যের কথা যদি বলি, এটা প্রস্থের, কিন্তু এটা প্রস্থ, এটা বাগানটার দৈর্ঘ্য এখানে আছে। যদি এখানে যদি আমি বাগানের দৈর্ঘ্যের যদি কথা যদি বলি, সেম ক্ষেত্রে এটাই আছে যে দেখো এটা ছিল বাগান, এটা কি? বাগান। আর এটাতে দেখো খুব ভালো করে, এই জায়গাটাতে দেখো এখানে কি আছে? বাগান প্লাস রাস্তা আছে, আছে না? এই যে খুব ভালো করে দেখো, এই সেখান থেকে এইটুকু অংশ এক্সট্রা বেশি গেছে। তাহলে আমি এই বাগানটাও তো লিখবো, ধরে নাম এই বাগানটা ধরলাম 3 আছে, এটা তোমার 2 আছে, এটা 2 আছে, বা এটা ধরে নিলাম এটা 1 আছে, এটা কি আছে? 1 আছে। তাহলে বাগান কত হলো? বাগানের দৈর্ঘ্য কত হলো? 3। কিন্তু বাগানের রাস্তার দৈর্ঘ্য, বাগান সহ রাস্তা, বাগান সহ যদি রাস্তা যদি বলে, তাহলে 3 তো ছিলই, এই পারের 1 আর এই পারের 1, কত হলো? 5। বোঝা গেছে? আচ্ছা।